কাল থেকে অযথা ঘরের বাইরে গেলেই গ্রেফতার। স্বাস্থ্যবিধি মেনে যাওয়া যাবে মসজিদে, ব্যাংক খোলা 4 দিন, চলবে কারখানাও। নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয় আমাকে গ্রেফতার করে আদালতে বিচারের জন্য পাঠাবো। এখনো ঢাকা ছাড়ছে মানুষ, ফেরিতে উপচে পড়া ভিড়, গাবতলীতে ঘরমুখো মানুষের স্রোত। লোকাল গাড়িও নেই, ট্রাকও নেই, হাজার হাজার মানুষ কিছু খালি বসে যায়, ঘর ভাড়া দেওয়া তো সম্ভব না। ঢাকা থাকবো কি যাইতে হবে তো বাড়িতে। সারা দেশে রেকর্ড 8,822 জন শনাক্ত, মৃত্যু 115। জুলাইয়ে আসছে 1 কোটি ডোজ টিকা। সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। 26 কোটির মতো লাগবে। উইল অ্যারেঞ্জ ইট, উই হ্যাভ প্লেন্টি অফ মানি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে খালে অটোরিকশা পড়ে 2 যাত্রী নিহত। জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা খরচের কোনো সুফলই মিলছে না, বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। কক্সবাজারের টেকনাফে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বাসিন্দার বাড়িতে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলা ও এলোপাতাড়ি গুলি, আহত 3 সহোদর। ভোক্তা পর্যায়ে 49 টাকা বেড়ে 12 কেজি এলপিজির নতুন দাম 891 টাকা। 3 দফা বাড়ার পর ভোজ্য তেলের দাম কমল লিটারে 4 টাকা, কাল থেকেই কার্যকর। অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে কাল থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু। বৈধ হলে নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবে, নকল হলে রেজিস্ট্রেশনে সময় পাবে 3 মাস। এবং তীব্র দাবদাহে বিপর্যস্ত কানাডায় প্রায় 250 মৃত্যু। ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলেও গরমে 5 জনের মৃত্যু। কাল থেকে অযথা ঘরের বাইরে বের হলেই আইনি ব্যবস্থা, মোতায়েন থাকবে সেনাবাহিনী। সরকারি বেসরকারি অফিস বন্ধ রেখে 1 সপ্তাহের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রিকশা ও পণ্যবাহী যান ছাড়া সব ধরনের স্বল্প ও দূরপাল্লার যানবাহন বন্ধ রেখে সোমবার থেকে চলছে সীমিত লকডাউন। বৃহস্পতিবার ভোর 6টা থেকে কার্যকর হবে কঠোর লকডাউন। কি থাকছে নিষেধাজ্ঞার আওতায় মঙ্গলবার রাতে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পর বুধবার দুপুরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি আদেশে কঠোর লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। পুরো বন্ধ থাকবে শপিং মল ও মার্কেট। বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমানসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন। জরুরি পরিষেবার আওতায় চলবে খাদ্য, ত্রাণ, স্বাস্থ্য ও নাগরিক সেবার সাথে যুক্ত যানবাহন। দেশব্যাপী চালু থাকবে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করা যাবে। নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার উন্মুক্ত স্থানে চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা গেলেও সেখানে বসে খাওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে টিকা কার্ড দেখিয়ে যাওয়া যাবে কেন্দ্রে। মাঠে থাকবে সেনা, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানে জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সেনা উপস্থিতি নিশ্চিত করবেন। পুরো বিষয়টি তদারকি করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা যেতে পারবেন মসজিদে। ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এছাড়া লকডাউনে ব্যাংকিং সেবা মিলবে সপ্তাহে 4 দিন। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত ঘোষিত কঠোর লকডাউনে মসজিদে নামাজ আদায়ের সুযোগ থাকবে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনেই মুসল্লিদের মসজিদে আসতে হবে বলে প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার বিকেলে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। মসজিদে অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। মুসল্লিদের প্রত্যেককে জায়নামাজ নিয়ে মসজিদে আসতে হবে আর নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানতে হবে।
লকডাউনের বিধিনিষেধ বিবেচনায় নিয়ে ব্যাংকিং খাত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, কঠোর লকডাউনে সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু থাকবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সাথে রোববারও ছুটি থাকবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক খোলা রাখা যাবে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া সেবা নিরবচ্ছিন্ন রাখতে এটিএম বুথ খোলা থাকবে। এদিকে করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন নিয়ে বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনে নিম্ন আদালত বন্ধ থাকবে, তবে ওই সময়ে সীমিত আকারে খোলা থাকবে হাইকোর্টের 3টি বেঞ্চ। এছাড়া ভার্চুয়ালি বসবে আপিল ও চেম্বার আদালত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট ছাড়াও মাঠে পুলিশের কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ঘর থেকে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ না দেখালে 6 মাসের জেল ও জরিমানা হবে। এদিকে আজও সাধারণ মানুষের রাজধানী ছাড়ার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। কঠোর লকডাউনের আগের দিনও বাড়ি যেতে মানুষের এই যাত্রা, যদিও চলছে সীমিত লকডাউন। গণপরিবহন না থাকায় গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। আমিন বাজারে যে তারপর আবার বাস নিতে হয়, এই যে এতটা কষ্ট, মনে হয় যেন আমি এখন মৃত্যু হয়ে যাইতেছি, এমন লাগে, শ্বাস ফিরে আসতে। তবে বৃহস্পতিবার থেকে লকডাউন মানাতে ছাড় দেবে না পুলিশ। সাফ জানিয়ে ডিএমপির হুঁশিয়ারি, অযথা ঘোরাঘুরি করলেই গ্রেফতার হতে হবে। নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়, আমরা যদি সন্তুষ্ট না হই যে উনি কী কারণে বের হয়েছে, তাহলে কিন্তু এবার তাকে বেশ আইনে ঝামেলায় পড়তে হবে। এবারে লকডাউনে মুভমেন্ট পাস যেমন থাকছে না, তেমনি অলিগলির দোকানপাটও খোলা রাখা যাবে না। এমনকি শিল্প কারখানার কর্মকর্তা ও কর্মচারী যারা রাজধানীতে রয়েছেন, তাদের নিজস্ব কর্মস্থলে চলে যাওয়ারও অনুরোধ জানান ডিএমপি কমিশনার। মালিক অথবা কর্মকর্তা কর্মচারী যারা ঢাকা শহরে থাকেন, ওনারা যেন অনুগ্রহপূর্বক ফ্যাক্টরিতে চলে যান, কারণ উনি বের হলে ওনাকে রিকশায় যেতে হবে, উনি ওনার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যেতে পারবেন না। কাঁচাবাজার খোলা স্থানে সরিয়ে আনার নির্দেশনার পাশাপাশি রিকশা চলাচলের অনুমতি থাকলেও ইচ্ছেমতো তা ব্যবহারেরও কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রিকশায় করে বউ বাচ্চা নিয়ে পার্কে বেড়াতে যাবেন, সেটি না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনের আগের দিন রাজধানী থেকে জনস্রোত আছড়ে পড়ছে মুন্সিগঞ্জের শিমুলিয়ায়। স্বাস্থ্যবিধি না মেনেই সংক্রমণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে মরিয়া তারা। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। রাজধানী ছেড়ে আসা মানুষের এমন জনস্রোত বুধবারের। কঠিন লকডাউনের আগের দিনে বাড়ি যাওয়ার সুযোগ নিতে বেসামাল মানুষ। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, ফেরিতে পা রাখার জায়গা নেই। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে এবং বাড়তি ভাড়া গুনে গন্তব্যে ছুটে চলা তাদের। টাকা থাকবো কই, খাইবো কি, যাইতে হবে তো বাড়িতে। লকডাউনের ভিতরে তো সবসময় সমস্যাই হয়। মাস্ক তো পরছি, এতক্ষণ ছিল, এখন করি নাই। মাস্ক পরলে কি, আমরা যদি 10 গ্রামে থাকি 2টা ডাল ভাত খেয়ে তো থাকতে পারবো, কিন্তু টাউনে থাকলে তো তার অনেক বাজেট। লকডাউন কার্যকরে প্রশাসনিক তৎপরতাও চোখে পড়েনি। ঘাট কর্তৃপক্ষ বলছেন, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হলে তা কার্যকরে সব ব্যবস্থা নেওয়া হবে। বর্ষার পানি, স্রোত, ঘাটগুলি চেঞ্জিং, সব মিলে একটা হ্যাজার্ড পজিশন। সবার আন্তরিকতায় কাজগুলি এখনো সচল রয়েছে। আমরা যারা ডিউটিতে মোতায়েন থাকবো, সেক্ষেত্রে আমরা কঠোরভাবে আমাদের দায়িত্ব পালন করবো, সেখানে কোনো রকমের কোনো ছাড় দেওয়া হবে না। শিমুলিয়া বাংলাবাজার ঘাটের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। বিআইডব্লিউটিসি বলছে, এই রুটে 15 ফেরিতে প্রতিদিন 4 সহস্রাধিক যান ছাড়াও লাখো মানুষ পারাপার করা হচ্ছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশে করোনায় রেকর্ড 8,822 জন শনাক্তের দিনে মারা গেছেন 115 জন। শুধু রাজশাহী ও খুলনা বিভাগেই 24 ঘন্টায় 53 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন আর আইসিইউর সংকট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দিন যত গড়াচ্ছে, দেশ জুড়ে ততই দাপট বাড়ছে করোনার। সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে একের পর এক জেলা। সপ্তাহ জুড়ে শতকের উপরে মৃত্যুর সংখ্যা। আইসিইউ পেতে উপজেলা থেকে শুরু করে শহর নগরের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করছেন স্বজনরা।
মৃত্যু আর সংক্রমণের হারে খুলনা বিভাগের অবস্থা বেসামাল। দেশের ৮ বিভাগের মধ্যে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় আবারও এই বিভাগটি। জেলায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২%। চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অক্সিজেন চাইতে তোমার বাইরে হতো না, আনতে আনতে আমার ভাই মরে গেছে। ফ্লোরে রেখে চিকিৎসা করতে হচ্ছে এবং আমাদের লোকজন তার জন্য একটু হিমশিম খেয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনেই মৃত্যু হয়েছে 23 জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার জন্য নির্ধারিত 405টি শয্যা থাকলেও চিকিৎসা নিচ্ছেন 460 জন। আইসিইউতে আছেন 22 জন। প্রতিদিনই দেখা দিচ্ছে শয্যা আর আইসিইউ সংকট। সাধারণ জেনারেল ওয়ার্ডগুলোও আপনার করোনা ওয়ার্ড করে ফেলেছে। ওখানে সিলিন্ডার দিয়ে মানুষ সব বারান্দা শুয়ে আছে। দক্ষিণে সীমান্তবর্তী 3 জেলায় একদিনে 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় 10 জন, যশোরে 3 জন, সাতক্ষীরায় 2 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সংক্রামক ব্যাধি এই ধরনের কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা একটাই উপায় ছিল যে জনগণের মেলামেশাটা কমায় দিয়ে আসে। সংক্রমণ আর মৃত্যুর হারে ঊর্ধ্বমুখী চট্টগ্রাম বিভাগেও। গত 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল চট্টগ্রাম জেলায় করোনায় একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। 2 মাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এটি। বগুড়ার 3টি হাসপাতালে গত 24 ঘন্টায় 6 জন মারা গেছেন। 336টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 127 জনের। করোনা সংক্রমণের হার শতকরা 37%। সাদিয়া আফরিন, সময় সংবাদ। জুলাই মাসেই দেশে 50 লাখ থেকে 1 কোটি ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চীন থেকে কেনা ভ্যাকসিনের পাশাপাশি এই তালিকায় থাকবে কোভ্যাক্স থেকে পাওয়া ভ্যাকসিন। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে আসবে 10 কোটি টিকা। টিকা কার্যক্রমে চমক দেখিয়েও মাঝপথে এসে অনেকটাই খেই হারিয়েছে বাংলাদেশ। হাতে মজুদ অক্সফোর্ড, ফাইজার, সিনোফার্মের মাত্র কয়েক লাখ ডোজ। সরকারের বিভিন্ন দপ্তর থেকে নানা সময় নানা কথা বলা হলেও মিলছিল না টিকা প্রাপ্তির সুনির্দিষ্ট খবর। অবশেষে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন জুলাই মাসেই আবারও শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। এর একদিন পরেই স্বাস্থ্য অধিদপ্তর বলছে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন উৎস থেকে আসছে 5 থেকে 10 মিলিয়ন করোনার টিকা। এরই মধ্যে চীনের উপরাষ্ট্রদূত তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বাংলাদেশে পাঠাতে 20 লাখ ডোজ প্রস্তুত করেছে বেইজিং। এছাড়া কোভ্যাক্স থেকে মডার্নার একটি বড় চালান আসবে বলেও নিশ্চিত করেছে অধিদপ্তর। জুলাই মাসে আমরা আশা করছি যে আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে টিকা পাবো এবং সেটি মডার্নার টিকাটি পেয়ে গেলে সেটি এক ধরনের আমাদের গতি আনবে। অন্যদিকে সিনোফার্মের সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আমরা আশা করছি যে আমরা টিকা পেয়ে যাব, অর্থাৎ বিভিন্ন রকমের টিকা, কিন্তু সেটি বাংলাদেশের জনগণের সুরক্ষায় ব্যবহৃত হবে। এদিকে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এরই মধ্যে চীনের সঙ্গে 1 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে বাংলাদেশ। বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যেই 10 কোটি ডোজ টিকা আসবে বলেও সংসদকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। সিনোফার্মের সাথে চাইনিজ 1.5 কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে এবং টোটাল আমাদের হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। এদিকে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন টিকা ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থের মজুদ আছে সরকারের কাছে। 26 কোটির মতো লাগবে। উইল অ্যারেঞ্জ ইট, উই হ্যাভ প্লেন্টি অফ মানি। মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য টাকা আপনার সেট অ্যাসাইড করে রেখেছেন। দেশে এ পর্যন্ত 8টি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। চট্টগ্রামে সিএনজি অটোরিকশা উল্টে খালে পড়ে এক নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে গেছেন অপর এক নারী ও তার 10 বছরের সন্তান। সরু ও ভাঙা রাস্তা আর খালের পাশে প্রতিরক্ষা দেয়াল না থাকায় দুর্ঘটনার কারণ বলছেন এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সিএনজি অটোরিকশাটি চশমাখালের পাশে সরু রাস্তা অতিক্রম করার সময় ঘরের সিঁড়িতে বাধা পেয়ে উল্টে পানিতে পড়ে যায়। প্রথমে আশপাশের লোকজন ও পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজে অংশ নেয়। বেঁচে যাওয়া এক যাত্রী জানান তারা গ্রাম থেকে চট্টগ্রাম শহরে এসেছিলেন চিকিৎসা করাতে। ননদকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। সাথে ছিলেন 10 বছরের সন্তান ইরফান। 3 যাত্রী ও চালকের মধ্যে তসলিমা ও তার সন্তান রক্ষা পেলেও ননদ খাদিজা ও সিএনজি চালক সুলতান প্রাণ হারান। দরজা খুলছে, আমি উঠছি, এরকম হাত টাকাইছি। আমার ননদকে মানে পাইছি না, গাড়িওয়ালা নাই, ট্যাক্সিওয়ালা নাই, ছেলেকে তুলছি। মাইয়েরা তুললে, নাতিনেরা তুললে, নাতিরা তুললে, সিঁড়িটা তুলতে পারে না। রাস্তাটা অত্যন্ত পিছল, তারপর আর দ্বিতীয় হতা ভাঙিয়ে ডালু হয়ে গেছে। বাড়ির থেকে তারা রাস্তা দখল করে সিঁড়ি দিয়েছে, এই সিঁড়ির কারণে আজকে এই দুর্ঘটনা।
খালের পাশে প্রতিরক্ষা দেয়াল থাকলে এই দুর্ঘটনা হতো না বলে দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। দীর্ঘ 1 ঘন্টা খোঁজার পর আমরা সিএনজিটার সন্ধান পাই। এগুলো এখানে ওদের গাফিলতি আছে, এটা রোডে যাওয়ার কোনো উচিত নাই। বারবার বলছে রাস্তা করার সময় রিটার্নিং ওয়ালটা টানতেই হবে, না টানলে তো লাভ নাই। সড়কটিকে নিরাপদ করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের এক পশলা বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। 3 ঘন্টায় মাত্র 21 মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় নগরীর প্রধান প্রধান সড়ক এবং বেশ কিছু এলাকা। শাখা উত্তরপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় জিইসি মোড়। একই পরিস্থিতি 16 2 নম্বর গেট হয়ে মুরাদপুর এবং বহদ্দারহাটে। বাদ যায়নি চকবাজার, কাপাসগোলা এলাকা। যখন পানিও অনেক হয়ে যায় তখন আসতে পরিষ্কার করার জন্য নির্মাণ কাজের গুছুল্লা দিই রাস্তাগুলো এভাবে বন্ধ হয়ে যায়। বড় বড় ড্রেনগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় মুরাদপুর এবং বহদ্দারহাট এলাকায় জলাবদ্ধতার জন্য দায়ী করা হচ্ছে। আর সেই ময়লা অপসারণে কাজ করছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। মানুষ বিভিন্ন ভাবে ময়লা আবর্জনা যেগুলো ফেলে সেগুলো ভেসে এসে জমা হয়ে পানি প্রতিবন্ধকতা তৈরি হয়। আমরা সেই প্রতিবন্ধকতাগুলো বৃষ্টির সময় ছাড়িয়ে দিই যাতে পানিটা চলে যায়। সামান্য বৃষ্টিতে নগরী তলিয়ে যাওয়ার জন্য সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এবং ড্রেনেজ প্রকল্প বাস্তবায়নের সময় জনদুর্ভোগ কীভাবে লাঘব করতে হবে সেটা মাথায় না রেখে প্রায়োরিটি নির্ধারণ না করার কারণেই আজও আমরা এই সংকটে নিপতিত হয়ে আছি। বিভিন্ন স্থানে ড্রেন থেকে ময়লা আবর্জনা অপসারণের পর এদিন দুপুর 1টার দিকে প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। ভোর 6টা থেকে সকাল 9টা মাত্র 3 ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 21 মিলিমিটার। আর এই সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। নালা নর্দমাগুলো যেমন ভরাট হয়ে গেছে, ঠিক তেমনি নগরবাসীর অসচেতনতায় এই জমাটবদ্ধ হয়ে আছে ময়লা আবর্জনা। আর এতেই নগরীর মুরাদপুর, বহদ্দারহাট সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন জলাবদ্ধতা নিরসনে সম্পৃক্ত কর্মকর্তারা। নগরীর মুরাদপুর থেকে কমল দে, সময় সংবাদ। 3 দফায় লিটারে 17 টাকা বাড়ানোর পর খুচরা পর্যায়ে 4 টাকা কমানো হলো সয়াবিন তেলের দাম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন জানিয়েছে দেশের বাজারে কাল থেকেই কার্যকর হবে নতুন দাম। এদিকে ভোক্তা পর্যায়ে 49 টাকা বেড়ে 12 কেজি এলপিজির নতুন দাম 891 টাকা। জুবাইর ফয়সালের রিপোর্ট। টানা 3 দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমতে যাচ্ছে ভোজ্য তেলের দাম। বুধবার এক বিজ্ঞপ্তিতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করেই লিটারে 4 টাকা কমানো হচ্ছে সয়াবিনের দাম। তাদের দাবি পবিত্র ঈদুল আজহা এবং করোনা সংকটে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন সিদ্ধান্তে খোলা সয়াবিন বিক্রি হবে 125 টাকা দরে। 5 লিটারের বোতলের নতুন দাম 712 টাকা আর পাম সুপার অয়েল বিক্রি হবে 108 টাকা দরে। যদিও এতে সন্তুষ্ট নন ক্রেতারা। বাড়াবার সময় তো 400 টাকা তেল 700 টাকা হয়েছে, এখন কমাবার সময় কমাইতেছে 3 টাকা 4 টাকা। সরকারের সাথে ব্যবসায়ী এদের তেলের কি চুক্তি, এরা আমরা তো সাধারণ ক্রেতা, আমরা তো বুঝতে পারি না। সরকার যদিও একটা রেট ফিক্স করে দেয়, তারপরে দেখা গেছে বাজারে এটা ডে বাই ডে ঊর্ধ্বগতি হতে থাকে। যারা সাধারণ পাবলিক, শ্রমিক, তাদের উপরে কঠিন অবস্থা হয়ে গেছে। তবে খুচরা পর্যায়ে নতুন দাম কার্যকর হতে আরও 1 সপ্তাহ লাগবে বলেই মনে করছেন বিক্রেতারা। সরকার যে 4 টাকা করে যে রেট কমায় বেঁধে দিয়েছে, এই দাম কম দামে বিক্রি করতে আরও 1 সপ্তাহ সময় লাগে। এখন সবার কাছে আগের মাল আছে, সবার কাছে আগের মাল, নতুনের মাল তো কারো কাছে নেই। যখন বাড়ে তখন ওনারা কোম্পানিরা দেখেছে আজকে মনে করেন 2 টাকা বাড়ছে, তখন 5 টাকা বাড়াই দেয়, কিন্তু কমাইবার সময় ওনারা কমাইতে পারে না, ওনাদের কষ্ট লাগে। এদিকে ভোক্তা পর্যায়ে আবারও 49 টাকা বেড়েছে এলপিজি আর অটো গ্যাসের দাম। প্রতি কেজি 74 টাকা 24 পয়সা ধরে 12 কেজি সিলিন্ডারের দাম কর সহ 891 টাকা নির্ধারণ করা হয়েছে, যা জুন মাসে ছিল 842 টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হাতিরঝিলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রেস্তোরাঁ, হোটেল, দোকান সহ সব বাণিজ্যিক কার্যক্রম। হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্প এলাকা পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রাজধানীর বুকে একটু বুক ভরা নিঃশ্বাসের নাম হাতিরঝিল। আশপাশ তো বটেই, ঢাকার অন্য প্রান্তের বাসিন্দারাও হাতিরঝিলে আসেন ক্লান্তি দূর করতে। নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে পথিকদেরও। বন্ধের দিন থাকে উপচে পড়া ভিড়। বুধবার এক রায়ে হাইকোর্ট হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পটিকে পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, ঢাকার ফুসফুস হিসেবে খ্যাত প্রকল্পটি সুরক্ষা করা একান্ত প্রয়োজন। এজন্য কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়। উক্ত প্রকল্পের জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা সংরক্ষণের কথা এখানে বলা হয়েছে। হাতিরঝিল প্রকল্পটি বাংলাদেশের প্রথম বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর নামে নামকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। রায়ে বলা হয়, হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের সম্পূর্ণ এলাকায় সব ধরনের রেস্তোরাঁ, হোটেল, দোকানসহ সব বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। পুরো প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বুয়েটের পুরকৌশল বিভাগ ও সেনাবাহিনীর 24তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে নিয়োগ দেওয়া হয়। হাতিরঝিল এলাকার যে কোনো প্রকার বাণিজ্যিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। হাতিরঝিল সম্পূর্ণ প্রকল্পটি সংরক্ষণ, উন্নয়ন এবং পরিকল্পনা নিমিত্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি অধীন কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রদান করা হলো। হাঁটার জন্য, সাইকেল চালানোর জন্য, শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা লেন করতে বলা হয় হাতিরঝিলে। তবে দেখার বিষয় কিভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করে সরকার, কারণ হাতিরঝিলে রাস্তা করার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে কাল থেকে পরীক্ষামূলক চালু হচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম। বিটিআরসি বলছে, হ্যান্ডসেটটি বৈধ হলে গ্রাহককে করতে হবে না কিছুই, কিন্তু নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবে। তবে হ্যান্ডসেটটি অবৈধ হলে নিবন্ধন করতে হবে 3 মাসের মধ্যে। শুভ খানের রিপোর্ট। এর ফলে 1 জুলাই থেকে বিক্রয় কেন্দ্র থেকে কেনার আগে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে হবে। এক্ষেত্রে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে কেওআইডি স্পেস 15 ডিজিটের IMEI নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় জানানো হবে হ্যান্ডসেটটি বৈধ কিনা। প্রথমে যাচাই করে নেবেন যে এটা ন্যাশনাল রেজিস্টার আছে কিনা। যদি না থাকে তাহলে ফোন সেটটা কিনবেন না। বর্তমানে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেট বৈধ কিনা তা যাচাইয়ে প্রথমে মোবাইল হ্যান্ডসেট থেকে *16161# নম্বরে ডায়াল করে হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানা যাবে। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধ কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। ফোনগুলোকে আগামী 10 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। লকডাউনের মধ্যে আসলে ফিজিক্যালি গিয়ে কোনো কাস্টমার কেয়ারে গ্রাহকদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। মোবাইল ফোন ছিনতাই বা হারিয়ে গেলে বিটিআরসির নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে লক হওয়ার কথা, কিন্তু 3 মাসের পর্যবেক্ষণকালীন সময়ে সেটি কার্যকর হবে না। এই সময়ে উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট অপারেটরকে জানাতে হবে। ফোন হারিয়ে যায়, চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, আপনি যদি আপনার মোবাইল নেটওয়ার্ক অপারেটরে যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা ব্লক করে দেওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটা আর ইউজ করা যাবে না। পরীক্ষামূলক সময়ে রেজিস্ট্রেশন ছাড়াই হ্যান্ডসেট হস্তান্তর করা যাবে। মোবাইল কোম্পানিগুলো বা বিটিআরসির একটা হেল্প সেন্টার থাকবে, প্রপার ডকুমেন্ট শো করলে পরে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যেগুলো হবে না সেগুলো অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হবে। এনইআইআর বিষয়ে যে কোনো প্রয়োজনে বিটিআরসির হেল্প ডেস্ক নম্বর 100 অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর 121-এ যোগাযোগ করতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহে বিপর্যস্ত কানাডার জনজীবন। 3 দিনে তীব্র গরমে মারা গেছেন 230 জনের বেশি, যাদের বেশিরভাগই বয়স্ক। মঙ্গলবার দেশটির ইতিহাসে সর্বোচ্চ 49.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তীব্র গরমে পড়ছে কানাডা। দাবদাহ থেকে বাঁচতে সমুদ্র সৈকতে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। কেউ আবার একটু স্বস্তি পেতে ঠাঁই নিয়েছেন গাছের নিচে। তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। দাবদাহের কারণে 3 দিনে মারা গেছেন 2 শতাধিক। এদের বেশিরভাগই বয়স্ক। গরমের তীব্রতায় অসহনীয় দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এই ধরনের গরম আমি কখনো ফিল করিনি। অসম্ভব গরম পড়ছে এবং অনেক মানুষও মারা গিয়েছে। কানাডার মতন এরকম শীত প্রধান দেশে এরকম
গরম আর কখনো পড়েনি। বাইরে গেলে গরমের কারণে বাইরে থাকা যায় না। মঙ্গলবার লাইটন শহরে দেশটির ইতিহাসের সর্বোচ্চ 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সোমবার একই শহরে সর্বোচ্চ 46.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এত গরম, সব সময় সাথে পানি নিয়ে থাকতে হচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না। পরিস্থিতি অবনতি হয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্ধ করা হয়েছে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আগামী কয়েকদিন কানাডায় এমন দাবদাহ বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়া দপ্তর। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ব্যক্তিগত সমস্যা কিংবা চাহিদা গণমাধ্যমে বলা উচিত নয়, এতে দেশের ক্রিকেটের ক্ষতি হতে পারে। সম্প্রতি খালেদ মাহমুদ সুজনের বক্তব্যের পর এমন মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। দেখেন, আমি প্রথমত কিন্তু কেউকে কিন্তু নেগেটিভ জিনিস বা ক্রিটিসাইজ করাটা আমার পছন্দ না, এবং কেউকে করুক সেটাও চাই না, বা আমি করব সেটাও না। এবং যেহেতু আমরা ক্রিকেট বোর্ডে আছি, আমিও দেখেছি দু একটা নিউজে যে আমাদের বোর্ডে যদি কোনো সমস্যা থাকে, সেখানে কিন্তু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আছেন। আমরা বোর্ড প্রেসিডেন্টে কিন্তু উনি আমাদের মিটিংয়ে কিন্তু যথেষ্ট আমাদেরকে অপরচুনিটি দেন কথা বলার, সেখানে কিন্তু আমরা কিন্তু বলতে পারি। আপনি মনে করেন যে আপনার মিডিয়াতে গিয়ে এরকম যদি একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে, এটা আসলে ইটস নট গুড থিংস। এটা কিন্তু কোনো সময় ক্রিকেটের জন্য ভালো না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে অযথা ঘরের বাইরে গেলেই গ্রেফতার। স্বাস্থ্যবিধি মেনে যাওয়া যাবে মসজিদে। ব্যাংক খোলা 4 দিন, চলবে কারখানাও। এখনও ঢাকা ছাড়ছে মানুষ। সারা দেশে রেকর্ড 8,822 জন শনাক্ত, মৃত্যু 115। পরিস্থিতি উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। জুলাইয়ে আসছে 1 কোটি ডোজ টিকা। এবং চট্টগ্রামে খালে অটোরিকশা পড়ে 2 যাত্রী নিহত। জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা খরচের কোনো সুফলই মিলছে না। বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।